48তম আমাদের স্বাধীন বাংলা সাহিত্য পত্রিকার মাসিক পাঠচক্র। এই পাঠচক্রে আমরা আমাদের একদম খুদে উত্তরসূরি পেয়েছি অর্পিকা বিশ্বাস। ও আজকে নাচ করবে, নাচের পরে আমরা সরাসরি পাঠে চলে যাব। নৃত্যে অর্পিকা বিশ্বাস। আসলে আজকে ঝড় বৃষ্টি ভাগ এখনো বাইরে মেঘলা আকাশ, বাদল বাউল গান দিয়ে আমরা শুরু করেছি। তারপরে আমাদের পাঠের প্রথম পাঠ আজকের প্রাবন্ধিক আব্দুর রশিদ মোল্লা। বাস্তবের আঙিনায় চলবে। মন্দির মসজিদ নিয়ে প্রতিযোগিতা অনেক হলো, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, এই নিয়ে কোনো সংশয় নেই। ধর্মের কালো চশমা খুলে এবার একটু বাস্তবে চলবে। সাধারণ খেটে খাওয়া জনগণ কী পেল, দেশের যুব সমাজ কী পেল, বিশ্ব দরবারে ধর্ম খেলায় দেশের সুনাম কতটা বাড়ল, এমন প্রশ্ন শুনে সবটা না বুঝেই বলে উঠবেন, কেউ কিছু পায়নি মানে খোঁজ খবর কিছু রাখে? কত অসহায় মানুষের মাথা বাজার টাই ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো, কত মানুষকে রাস্তায় নামিয়ে আনতে পেরেছি, এটাও কি কম বড় সাফল্য?
সবচেয়ে বড় কথা, গণতান্ত্রিক দেশে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে স্বাধীনভাবে ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে পেরেছে। মন্দির ভেঙে মসজিদ হবে অথবা মসজিদ ভেঙে মন্দির হবে, ফলে দেশের ধনী ব্যবসায়ীরা ব্যবসা করার সুবিধা করে দেওয়া হবে, ভক্তদের আনাগোনা বাড়বে, সাথে কত মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হবে, ইতিহাস মুছে ফেলে নতুন ইতিহাস লেখা হবে, উন্নয়নের পাঁচালী গীত হবে সাধারণের মুখে মুখে। কিন্তু দেশ, সমাজ, বেকার যুবক যুবতীদের করুণ দশা ছবিটাকেও কোনোদিন জানতে পারবে না, কেউ কোনো পাঁচালীতে তুলে ধরবে না। প্রত্যেক নাগরিকের ঘরে ঘরে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার একদা হোক, তাতে কোনো ক্ষতি নেই। শুধু যদি ধর্ম করে দেশে শান্তি পেলে দেশ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করতে পারে, তাতে কারো কোনো ক্ষতি নেই। কিন্তু ধর্ম করে কি জনগণের ভেদ করবে? কিছু পাইনি বলা মনে হয় ভুল হবে। প্রতি ভোট মরশুমে দাঁড়িয়ে শুধু প্রতিশ্রুতির ইস্তেহার শুনেছে, এক কথায় সাধারণ জনগণকে বোকা বানিয়ে আপন স্বার্থসিদ্ধি ঘটিয়েছে। আসলে সাধারণ জনগণ শুধুমাত্র একটা ভোটার, এর থেকে বেশি কিছু না। ভোট আসলে 500 টাকার পর করে নোট হাতে গুঁজে নিয়ে নাচতে নাচতে ভোট দিতে যায়। আগামী 5টা বছর আউটস ছাড়া আর কিছুই করা যায়। একটু সূক্ষ্মভাবে ভাবলে বুঝতে পারবেন, যে নেতা বা নেত্রী ভোট প্রার্থী হয়ে টাকা ছড়িয়ে জয়ী হলো, সে কেন জনগণের জন্য কাজ করবে? ভোট প্রার্থী তো নিজের টাকা খরচ করে নিজের গদি দখল করবে না। আর যদি দখলের জন্য নিজের গাটের কড়ি খরচ করলে ভোটে দিতে শুধু আসলে তুলে নেবে, এটাই স্বাভাবিক। ভোট আসে, ভোট যায়, নেতার ছেলে নেতা হয়, আর বাকিরা সবাই শুনে। বড় বড় নেতারা সুযোগ বুঝে জামা বদল করে নেয়, কয়েকদিন গেল র ভোটে আবার মিশে যায় জনসমুদ্রে। নেতারা জামা বদল করলে দোষ নেই, যত দোষ সাধারণ মানুষ। ঠিক যেন গায়ের চেয়ে মাসির দরদ হয়েছে। ভোট বড় বলায় আপন পর মানে না, স্বার্থ পূর্ণ। এই পৃথিবী থেকে সরিয়ে দিতেও কিছু পায় না। গণতন্ত্রে জনগণের রাজনৈতিক অধিকারগুলি ধর্মকে হাতিয়ার করে মানুষের আবেগ নিয়ে খেলা চলে। নৈতিক নেতারা সাধারণের আবেগ নিয়ে খেলা করে চলেছে প্রতিনিয়ত। সাধারণ মানুষ যেন বারবার হেরে যাচ্ছে, রাজনীতির ভোলা যায়। বারবার প্রমাণ করতে চাইছে সাধারণ মানুষ শুধু একটা ভোটার ছাড়া আর কিছু নেই। গরিবের মন্দির মসজিদগুলোতে বুল্ডোজার চলে রাতের অধারে, নতুন সকালে হৃদয় ভাঙা ব্যথা বুকে নিয়ে ফরিয়াদ করে দু চোখের জলে। তাদের কান্নার স্বর পৌঁছায় না ঠান্ডা ঘরে বসা বাবুদের কর্ণগুহরে। গরিবের চিৎকারে তারা যেন প্রতি দেশের মুষ্টিমেয় মানুষের স্বার্থে যেন যত আয়োজন। মানুষের গরিবত্ব বাজাতে মুষ্টিমেয় ধনকুবের অনুকূলে কোটি কোটি টাকা ঋণ মকুব হয়, আর গরিব কৃষকদের সামান্য দেনার দায়ে আত্মহত্যার পর বেছে নিতে হয়। আর তখনই প্রশ্ন ওঠে, কোনো শাসক কি গরিবের কথা ভাবে? সরকার পরিবর্তন হয়, যারা উচ্চ পদে আসীন ছিল তারাই জামা বদল করে নেতা হয়ে যায়। গরিবের গরিবত্ব হচ্ছে না কোনো শাসকের আমলে। দেশের বিচার ব্যবস্থার প্রতি চোখ রাখলে দেখি ধনকুবেরদের কাছে কোনো অপরাধ না, টাকার জোরে, আর গরিব বিনা অপরাধে জেলের ঘানি টানে। 10 বছর 15 বছর পর কোনো প্রমাণ না পাওয়ায় জেল মুক্তি করে। আইনে বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষের জীবন থেকে মূল্যবান এতগুলো বছর ফিরিয়ে দেবে কীভাবে? শাসক ও ধনকুবেরদের চেনে, তাদের সাথেই সেটিং হয় প্রকাশ্যে কিংবা রাতের অন্ধকারে। সত্য বলা বা প্রকাশ করাটাই এখন সবচেয়ে বড় অপরাধ। চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও, কিন্তু মুখ খুললেই বা সত্য প্রকাশ করলেই বিপদ। এটাই বাস্তব, এটাই যুব সত্য। বাস্তবে যা ঘটছে, মানে এখন ভোট জোট ভোট এই নিয়েই চলছে জগৎ। রাজনৈতিক উৎসাহ এমন পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে, যা নতুন নতুন নাটক সিনেমার প্লট তৈরি হচ্ছে, প্রতিদিন মোবাইল খুলে দেখা যায়। ওদের বিষয়টা খুব ভালো। আসলে নিরপেক্ষভাবে যদি আমরা দেখি, রাজনীতি যারা করেন বা রাজনৈতিক দলগুলো, কাউকে আমার কোনো রাজনৈতিক দলকেই আমার পছন্দ হচ্ছে না এই বয়সে এসে। একটা সময় যখন ছোট ছিলাম কোনো একটা আদর্শকে দেখে ভাবতাম যেটা ঠিক, কিন্তু এই বয়সে এসে আর কোনোটাই ঠিক মনে হচ্ছে না। আমি যদি পর্যালোচনা করি, বিগত 15 বছর যে রাজনীতি চলেছে, তার দুর্নীতির যদি মাপকাঠিতে মাপতে যায়, সে মাপা যাবে না, এত দুর্নীতি। তার আগে কি তাহলে কি ভালো ছিলাম? তার আগে বাম আমল ছিল, সেখানে এমন কিছু অন্যায় হয়েছে, সেই অন্যায়গুলো
হওয়া উচিত ছিল না। আমরা বহু ঘটনা জানি, সে পানতলা বলো, খানতলা বলো, ভিখারি পাশোয়ান বলো, ভিখারি পাশোয়ান কিছু পাওয়া গেল না, অদ্ভুতভাবে উঠে গেল। কিন্তু আমরা যারা বামপন্থী রাজনীতির সঙ্গে একসঙ্গে যুক্ত ছিলাম, আমরা খুব আশাহত হয়েছিলাম কেন ভিখারি পাশোয়ানকে পাওয়া গেল। যে এই যে আমরা ধর্মনিরপেক্ষ বলি, অথচ ধর্ম নিয়েই যেন মাতামাতি বেশি। যেখানে ধর্ম নিরপেক্ষ একটা দেশ, সেখানে নিরপেক্ষতা কোথায়? সেখানে ধর্মকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনো একটা বিশেষ ধর্মকে তাদেরকে স্পেশালভাবে তাকে যত্ন করতে হবে। কেন আমাকে বেশি আলাদা করে সংখ্যালঘুকে আমাকে দেখতে হবে? সংখ্যালঘু কেন সংখ্যাগুরুর মতো একই সঙ্গে সহদর ভাইয়ের মতো থাকবে না? তার মানেই তো তুমি আলাদা করে দিচ্ছ সবাইকে। আর প্রবন্ধের যেটা বিষয়বস্তু, সত্যি আজকের দিনে একদম মানে যুগোযুগ। এখানে যেটা আমি বলতে চাইছি, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, সেখানে ধর্মনিরপেক্ষ বলতে মানে পাশ্চাত্য দৃষ্টিকোণভাবে কিন্তু ভারত ধর্মনিরপেক্ষ নয়। ভারত সকল ধর্মের প্রতি সমান মনোভাব রাখবে, এইটা। এবার সেইটা রাখতে গিয়ে কারোর প্রতি বেশি, কারোর প্রতি কম, এইটা রাখছে। আর মজার কথা হচ্ছে, সরকারের তো কাজ এটা নয় যে ধর্মের দিকে দৃষ্টিভঙ্গি রাখবে। সরকারের কাজ হচ্ছে প্রশাসন চালানো, শাসন চালানো, আইন বিভাগ ঠিক করছে কিনা দেখা। তো সেইটুকুটা করার আমার মনে হয় সরকারের বেশি প্রয়োজন, ধর্মের এই দিকটা বাড়বে। আমার যেটা বলার, আমি তো আজকে প্রথম অনেক মানে আসিনি, প্রথম এলাম, ভালো লাগলো। রশিদের যে লেখাগুলো সেগুলো আমি ওই ফেসবুকে পোস্ট করে, আমি এমনি পড়ি, যদিও এখন অনেকদিন ধরে পড়া হচ্ছে। আজকে যেটা পাঠ করলো, তার মধ্যে যেটা আমার একটা লাইন খুব ভালো লাগলো, ওই জামাটা গলিয়ে নেওয়া না নেতাদের, ওই এই ব্যাপারটা যেন এখন না, আমি তো অনেক ছোটবেলা থেকে দেখছি যে আমি যখন খুব ছোট তখন বামফ্রন্টের যুগ ছিল, সেই বামফ্রন্টের লোকগুলো যখন টিএমসি 11-তে এলো, দেখলাম ঠিক জামাটা গলিয়ে ওখানে চলে গেল। মানে এরা যেন যুগের পর যুগে আবার এখন হয়তো বিজেপি এসছে, তারাই সেই রং পাল্টে পাল্টে চলে আসছে, কিন্তু যে বেসিক যে আমাদের নিড, যে প্রায়োরিটিগুলো, সেগুলো কিন্তু পূরণ হচ্ছে না। যেমন আমাদের প্রথম যেটাই বলা হয় যে আমাদের বেসিক যে জায়গা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইটসেট্রা, আরও অনেক কিছু আছে, তা দেখা যাচ্ছে বাসস্থানের জায়গায় কাকমানি খাচ্ছে, শিক্ষার জায়গায় শিক্ষাটাকে দুর্নীতিতে ধরে যাচ্ছে। মানে একদম যে বেসিক জায়গাগুলো, সেগুলো কিছুতে এই ধর্ম করে মানুষকে একটা মজিয়ে রাখা। এই ট্যাগলাইনটা হচ্ছে, এসব স্বাধীন মনে মুক্ত কথা বলি, শীত দ্বারা সোজা রেখে সত্য পথে চলি। নেতা সে যখন মুখ্যমন্ত্রী হয়ে যান, প্রধানমন্ত্রী হয়ে যান, তিনি তো তখন সকলের নেতা হন, যিনি নৈযুক্ত নায়ক হয়ে যান, নিয়ন্ত্রণ করেন। তাকে তখন দলীয় কথা ভাবলে কিন্তু সে দেশ আগায় না। কিন্তু এখানে আমরা দেখেছি যে মানুষটা নেতা থেকে, নেত্রী থেকে মন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী, এবং আমরা নারীকে পেয়েছিলাম। আর নারী শক্তি জাগরণেই তো সমাজ উন্নতি হয়, কিন্তু তিনি সেরকম ভাব করলেন না, তার প্রমাণ তো আমরা ভোটে দিয়েছি। কিন্তু সত্যি কি ভয়ঙ্কর কথা বলেছিলেন যে একটা জাতি যদি 1-2 মিনিটের জন্য এক হয়ে যায় না, তাহলে তখন দেখো আমি পিঠ দিয়ে থেকে গেছি। কিন্তু আশ্চর্য বাবা, সেই জাতিটা তো এক হয়েছে, 1% ভোট তো বিজেপি পায়নি, তার মানে কনসোলেটেড, কিন্তু তাতে অন্য জাতির কি ক্ষতি হচ্ছে? মানে এটা প্রমাণিত তো, মানে একটা জাতি এই ভোটকে কেন্দ্র করে ভয় দেখিয়েই করেছে, উনি এক জায়গাতে হয়েছে, কিন্তু তাতে অন্য সম্প্রদায়ের কারো কি কোনো ক্ষতি করেছেন তারা? তার মানে এটা ভয় দেখিয়ে এই এতদিন টিকে থাকা না। এই সত্যি কথাটা কে বলবে? আমরা যারা লেখক, এদের মতো লেখক বলবে, কিন্তু আমার সবথেকে কষ্ট হয়েছিল সেই ছবিগুলো দেখে, যারা নাকি এই এসসি ওসি এই সমস্ত পুরস্কার পান, তারা সব পন্থী হয়ে গেল। ওই মানুষের প্রকৃত সত্যটা সাধারণ মানুষ বুঝতে পারলো, ওরা বুঝলো না, আসলে বুঝতে চাইলো না, শুধু আর্থিক লোভ। আমরা কিন্তু এই জায়গাটা কখনো করিনি, 12 বছরে করিনি। আজও ও যেমন দৃঢ়ভাবে সত্যি কথা বলছে, আমরা কিন্তু সেটা করে যাবো, বলে যাবো। মানিক মজুমদার, আমি আজকে একটা ছড়া বলবো। ছড়ার নাম খোকার প্রতি। খোকার প্রতি। সবুজ ঘাসে গড়াগড়ি, মেঠো রাস্তায় দৌড়াদৌড়ি, আরও ছিল ডাঙ্গুলি খেলা। খেলনার সব রান্নাবাটি, তরি তরকারি পরিপাটি, সে এক বিরাট বিকেলবেলা। সূর্য তখন উঠেও নেই ঠিক, সারি সারি বড়শি ছিপ, বিলের ধারে বাঙ্গুলেদের মেলা।
ওরে খোকা বললাম আর কি, বলার এখন অনেক বাকি। আগে ওই লক্ষ্মী ছাড়া মোবাইলটাকে ফেলা, হ্যাঁ ওই হতচ্ছাড়া মোবাইলটাকে ফেলা। চল না খোকা আবারও যাই এদিক সেদিক পাড়ায় পাড়ায়, ওই পড়ে থাকা টায়ার নিয়ে হাতে। যতই লাগুক ন্যাকা নাকা, খেলে খাবো একটু বকা, দেখা হলে মদনা কাকুর পথে। ওই পাড়ার এক বৈরাগী মাসি, বয়স বোধহয় 88, নাড়ু দেয় ফুল তুলে দিলে সাথে। ফেল দেখি ওই পাপিটাকে, দেখ না চেয়ে জগৎটাকে, উঠ না খোকা দামালপনায় মেতে, হ্যাঁ উদ্দীপনায় মেতে। পাড়ার যত লালু ভলু ওরা কিন্তু অনেক চালু, খেতে দিলে ছুটে আসবে বাড়ি। বাড়ির যত মেনি হলো মাটি চড়া গরুগুলো, ওদের সাথে করিস না কোয়ারি। ফুলে ফুলে প্রজাপতি, রাস্তার ধারে লজ্জাপতি, মজা কত দেখবি যখন নারী। ডাক না খোকা ঠাকুমাকে, যার ঝুলিতে গল্প আছে, দেনা দেখি চাঁদের দেশে পারি, হ্যাঁ রাজপুত্র রাজকুমারীর বাড়ি। আমি তো ছেলে না, আমি মেয়ে। তা ওই ছেলেরা যা খেলে ডাঙ্গুলি, টায়ার চালানো, তারপরে ওই চাকা লাগানো, সেই কাঠের উপর গড়গড় করে টেনে নিয়ে যাওয়া, এসব তো আমরা দেখেছি। আমরা মেয়েরাও কিছু কিছু খেলা খেলেছি। আমি সেখানে গেছিলাম, ছোটবেলায় খেলে গেছিলাম। খুব ভালো লাগলো। আর স্যার যেটা বলে শুরু করলেন যে মানি সত্যি লেখার মধ্যে একটু রত্ন অবশ্যই আছে। ওর লেখাটা শুনতে শুনতে আমার মেয়েবেলাতেই আমি পৌঁছে গিয়েছিলাম যে এখন আমার ছেলেদের মধ্যে বা আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে, শৈশবটা সত্যি হারিয়ে গেছে মোবাইলের মধ্যে। কিন্তু এই খেলাগুলো একেবারে আমাদের ছোটবেলার সঙ্গে লগ্ন হয়ে থাকা, সেগুলো যেন আবার ফিরে পেতাম। বিশাল একটা আমার মনে পড়ে হালখাতার যে চিঠিগুলো আসতো, সেটাকে অর্ধেক করে একটা পাটকাঠির মাঝখানে সাটিয়ে দিয়ে মাঝখানে ফুটো করে খেজুর গাছের একটা কাঁটা নিয়ে তার মাঝখানে দিয়ে আমরা দৌড়ে যেতাম। হাওয়া নেই তবু দৌড়ে যেতাম, দুটা হাওয়া লাগতো আর ওটা ঘুরতো। কি মজা হতো, কি আনন্দ, তাতে একটা শারীরিক কসরত হতো। এখনকার বাচ্চাদের শারীরিক কসরত নেই, মোবাইল নিয়ে বাড়িতে বসে বসে এই যে আজ এই ছোটটা এখানে বসে রয়েছে, যদি এরকম থাকে না ওই দাদার সঙ্গে মোবাইল নিয়ে ঠেলাঠেলি করে, তা সেই জায়গা থেকে আজকে এই পাঠচক্রের এইটা খুব ভালো লাগলো যে আমার মেয়েটা অন্তত ঘরটা খানেক এখানে বসে রয়েছে। তা এটা একটা আমার পজিটিভ দিক। আর তোমার এই কবিতা ছড়া নিশ্চয় ওকে আনন্দ দিয়েছে, টুকটুক করে দেখলাম হাসছিল। এইটা আমি আজকে একটা বিশাল কিছু পেলাম মনে হলো। জয়া চট্টরাজ আছেন আমাদের যে পত্রিকার কার্যকরী সভাপতি জয়া চট্টরাজ, যিনি দীর্ঘদিন অনেক রকমের লেখা লিখেন। আমরা ঋদ্ধ হয়েছি, কখনো তিনি রঙ্গ রচনা লিখেছেন, কবিতার বিভিন্ন ধারণা লিখেছেন, ছড়া লিখেছেন, এবং দিদি কবিতাতেই সিদ্ধহস্ত। আজকেও দিদি একটা আমাদের কবিতা শোনাবেন, জয়া চট্টরাজ। কবিতার নাম বিধাতার শোক। দেবালয়ে অহরহ ধূপ চন্দনের সুবাস, ধুনার ধোঁয়ায় আদ্র আলো ছায়া। নিথর নিশ্চুপ দেবতার ফুলসাজে চরণখানি জোড়া, অলঙ্কারের বেষ্টনীতে অনর, কেবল দুটি পায়ে ঘর, দিবারাত্র অচল। হাত দুখানিও জোড়া, শক্তি প্রতীকে মোড়া, সমস্ত অবয়বে পাথরে বস্ত্র, মস্তকে মুকুটের মস্ত সে ভার পাখার সঙ্গে। বড় কঠিন দৃষ্টি নাকি ঈশ্বরের, বড় পাষাণ সে, নিঠুর বলে মানুষ তাকে। বড় নির্দয় সে নাকি কৃপণবল, হাজার চাইলেই বা দেয় কতটুকু। মাথা গোটা ফুল দক্ষিণা চড়িয়ে লুট দিয়ে 5 গোয়া সিন্নি সন্দেশ বাতাসা কিছুতেই হয় না খুশি। এবেলা ওবেলা প্রসাদ নৈবেদ্য এত কি স্বর, দেখেও না ছুঁয়ে, দেখেও না ছুঁয়ে। সবই যে ভেট, চাওয়ার পরে চাওয়া, শুধু দিও প্রভু, দাও দাও আরো দাও। মন্দির চাতাল জুড়ে ভক্ত, ভক্তিতে অটল প্রেম, কেবলই মানব, গড়ে দিও করে দিও করে দিও। কত যে চাওয়ার অপক্ষে, কত সর্বনেশে ইচ্ছা। ভালোটুকু শুধুই নিজে, টান দিও ঠাকুর ওর ঘরে, প্রয়োজন আছে কি ওর অত? এত বিচিত্র বিচার, এত নালিশ, এত ব্যভিচারের ফুল বেলপাতা, কত ঘনপতি দুর্বৃত্ত বৃহৎ পূজার ডালি পড়ে রাজমার্গের গলিপথে, কত রাজন্যের আড়ম্বরে রাজবেশে অনুপ্রবেশ মাতৃপিত্র
দিব্যি দর্শন। কখনো কি কেউ দেখেছে ভেবে জানতে চেয়েছে হায় কি বিবশতা নিয়ে কত যন্ত্রণায় ক্ষণে ক্ষণে সরে যেতে হয় তাকে? তবু নিশ্চুপে শোকাতুর সে বিধাতা রূপ অবিচল, অবিকল যেন পৃথিবীর মতো সব তাণ্ডব দুর্যোগের ঝঞ্ঝা অবলীলায় বয়ে চলে, সরে যায় এক অস্বাভাবিক উপায়। তবে কি কিছু কম আছে তার সুখ তোমাদের চেয়ে? তোমার আমার যত ব্যথা ভার, যত দুঃখ শোক, সবই যে তাঁর, শুধু তাঁর। আপনার কর্ম আপনি করে করো যদি কর্ম ধরনে যতন, পৃথিবীতে যদি লালন করো সন্তান সম আপনার ভেবে, তবে পূজারীরই বেশ করে আর ভেট দিতে না হবে। আমার কবিতাটা সত্যি খুব ভালো লেগেছে। আর ম্যাডামের বলার ধরন যেটা, যে কণ্ঠস্বর, লয়, একটা লয় রয়েছে তার মধ্যে, সত্যি সেটা গভীরে যাওয়া যায় ওই লয়ের স্রোত ধরে। পরিণত হতে হতে একটা জায়গায় গিয়ে সুপার মাইন্ডে পৌঁছে যায়, যেখানে উনি বিশ্বানুভূতির কথা বলছে, যেখানে কোনো নিজের ছোট্ট সংকীর্ণ জাতি নয়, আবার জাতও নয়, উই আর ইন্ডিয়ান নয়। উনি কিন্তু একদম শেষের আগের লাইনটা বলছে বিশ্ব বোধ, আমার ফুলে বিশ্বের মানুষ। অর্থাৎ আমরা কিন্তু কেউই, আমরা যতই বলি যে আমরা ভারতীয়, কিন্তু আমরা অভারতীয় যারা, তাদেরও অনেক কিছু নিয়ে বেঁচে আছি। আমার এই মোবাইলটা যে ফর্মুলা, সেটা ভারতের নয়, তাই না? আমার এই প্যান্ট শার্টটা তো ভারতের নয়। তাহলে গোটা পৃথিবীর দানে আমি দিত, ফলে আমার শুভকামনা তো পৃথিবীতে থাকা উচিত। সেই বিশ্বানুবোধ, এটা জাতীয় বোধ থেকে আন্তর্জাতিকতা, সেইটা পেলাম দিদির অনেক কবিতার মধ্যে। আজকে এটা দিদির কাছে মৌলিক। না, ওই যে স্যার শুরু করলেন যেটা ছড়া আর কবিতার মধ্যে একটু তফাৎ থাকে, তো কবিতাটার আবেদনটা ঠিক আমাদের বোধের জায়গায়, এই কবিতাটাও তাই, যে একদম বোধের জায়গায় এই কথাটাই দিদি বলেছেন। এবং ওটা ভীষণ ভালো লাগলো যে দেবতাকে আমরা ভেট দিয়ে সর্বক্ষণ আমরা কিছু না কিছু মানে ঘুষ দেওয়া যেটা বলে, সেই দিয়ে আমরা আমাদের দাবি দাওয়া জানাচ্ছি, সেগুলো যেন সহজেই পূরণ হয়ে যায়। এটা একদম সত্যি একদম বাস্তব। প্রতিদিন আমরা বাড়িতেও তাই করি এবং মন্দিরে গেলে তো আমরা একটু যদি খেয়ে নিত দাও না, এই বেশ ভালো, সুন্দর লেগেছে। তুমি বলো। একদম শেষে পৌঁছে গেছে পাঠচক্রের। আগে আমরা একটি মানুষকে পেয়েছি, সুরের জগতের মানুষ তখন উনি একটা সুর দিয়ে আগে পাঠচক্রের জানেন। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাকে কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে